শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 17 এপ্রিল শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ভোটদানের জন্য কাউকে বাধ্য করা যায় না, জনস্বার্থ মামলা খারিজ করে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। কোনো নাগরিক ভোট দিতে না গেলে তাকে অপরাধ হিসেবে গণ্য করা যুক্তিসঙ্গত নয়। বরাকের ডিলিমিটেশনের মানচিত্র পোস্ট করে কেন্দ্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রাহুল গান্ধীর। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হরমুজের পর লোহিত সাগর বাণিজ্য পথ বন্ধের হুঁশিয়ারি ইরানের। ক্ষেপণাস্ত্র ছুড়ে ডুবিয়ে মারব, মার্কিন রণতরীকে হুমকি তেহরানের। শিলচরে বাসা শহীদ স্টেশন, কোনো প্রস্তাবই আসেনি দিশপুর থেকে, আরটিআর জবাবে জানালো রেল মন্ত্রক। ভোট শেষ হতেই এক ফ্রেমে সুজাম নিজাম জাকির। আলগাপুর খাটলিজোড়া আসনের 3 প্রতিদ্বন্দ্বীকে ঘিরে উত্তাল জেলার রাজনীতি। পাতারকান্দির সংরক্ষিত বনাঞ্চলে বন্য হরিণ শিকার করতে গিয়ে আটক 7। কাজের সন্ধানে বেঙ্গালুরু যাওয়ার পথে মৃত্যু বদরপুরের কিশোরের, চাঞ্চল্য। এবং সর্বশেষ খবরটি হলো নারী সংরক্ষণ আইন 2023 কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের। এবারে শুনুন বিস্তারিত খবর। ভোট দেওয়া বাধ্যতামূলক করার দাবি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোট দেওয়ার জন্য কোনো নাগরিককে আইনিভাবে জোর করা যায় না। আদালতের মতে গণতন্ত্রে ভোটদানের বিষয়ে সচেতনতা বাড়ানো সম্ভব হলেও কাউকে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করার ক্ষমতা বিচার বিভাগের নেই। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, এই ধরনের বিষয়ে নীতি নির্ধারণের পরিসরের মধ্যে পড়ে, যা আদালতের এখতিয়ারভুক্ত নয়। তাই ভোট না দিলে শাস্তি বা সরকারি সুবিধা সীমিত করার মতো নির্দেশ জারি করা সম্ভব নয় বলেও আদালত স্পষ্ট করে দেয়। শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, সমাজের প্রান্তিক ও দরিদ্র মানুষের বাস্তব সমস্যাগুলিও বিবেচনায় নিতে হবে। তিনি প্রশ্ন তুলেন, যাদের প্রতিদিন দিনমজুরি করে সংসার চালাতে হয়, তাদের পক্ষে কাজ ফেলে ভোট কেন্দ্রে যাওয়া সবসময় সম্ভব কিনা। সেই পরিস্থিতিতে রাষ্ট্র বা আদালত কিভাবে তাদের শাস্তির আওতায় আনবে, সেই প্রশ্ন উঠে। আদালত আরও জানায়, কোনো নাগরিক ভোট দিতে না গেলে তাকে অপরাধ হিসেবে গণ্য করা যুক্তিসঙ্গত নয়। ভোট না দেওয়ার জন্য গ্রেফতার বা শাস্তির নির্দেশ দেওয়া সম্ভব নয় বলেও স্পষ্ট করে দেওয়া হয়। বিচারপতিরা বলেন, গণতন্ত্রের ভিত্তি হলো স্বাধীনতা এবং সেখানে ভোট দেওয়ার সিদ্ধান্ত ব্যক্তিগত। শুনানিতে আরও বলা হয়, অনেক সময় ভোটের দিন বিচারপতি সহ বহু নাগরিককেই পেশাগত দায়িত্ব পালন করতে হয়, যা সাধারণ কর্মদিবসের মতোই গুরুত্বপূর্ণ। ফলে ভোট না দেওয়া মানেই শাস্তিযোগ্য অপরাধ হতে পারে না। আদালতের মতে জোর করে নয়, নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়িয়েই গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করা উচিত। মামলাটি খারিজ করে আবেদনকারীকে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তোলার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, বরাকের ডিলিমিটেশনের মানচিত্র পোস্ট করে কেন্দ্রের উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন রাহুল গান্ধীর। প্রায় 3 বছর আগে যখন আসামে হঠাৎ করে ডিলিমিটেশন প্রক্রিয়া তাড়াহুড়ো করে সম্পূর্ণ করেছিল নির্বাচন কমিশন, তখন জাতীয় রাজনীতিতে বিষয়টি নিয়ে তেমন একটা সাড়া পড়েনি। আসামে যদিও বিভিন্ন জায়গায় আসন কর্তন নিয়ে বিধানসভা ও লোকসভা কেন্দ্রের মানচিত্র অবৈজ্ঞানিক ও অবাস্তবভাবে কাটছাঁট করার জন্য ব্যাপক হাঙ্গামা হয়, কিন্তু কেউ পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করেনি। পোশাকিভাবে ডিলিমিটেশন কমিশন এবং নির্বাচন কমিশন রাজ্যে এই পুনর্বিন্যাস প্রক্রিয়া সম্পূর্ণ করলেও এর নেপথ্যে পুরো কাজটা করেছিল রাজ্য সরকার। ফলে নিজেদের রাজনৈতিক সুবিধা অনুযায়ী যথেচ্ছভাবে কাজ চালানো হয়। 3 বছর পর সংসদে যখন গোটা দেশে ডিলিমিটেশনের প্রস্তাব পেশ নিয়ে তুমুল হাঙ্গামা শুরু হয়েছে, ঠিক তখন আসামের, বিশেষ করে বরাক উপত্যকার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ডিলিমিটেশনকেই হাতিয়ার করল বিরোধী পক্ষ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী গতরাতে সামাজিক মাধ্যমে জম্মু ও কাশ্মীর এবং আসামের ডিলিমিটেশন করতে গিয়ে কিভাবে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হয়েছে তা গুরুত্ব দিয়ে উল্লেখ করেন। সঙ্গে বরাক উপত্যকার লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলিকে কি নির্দয়ভাবে কাটছাঁট করা হয়েছিল তা মানচিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। রাহুল বিশেষ করে করিমগঞ্জ লোকসভা আসনের অধীনে থাকা বিধানসভা কেন্দ্রগুলির ডিলিমিটেশন পরবর্তী পরিস্থিতি মানচিত্রের মাধ্যমে তুলে ধরেছেন, যেখানে দেখা গিয়েছে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের একেবারে পেটের মধ্যে এক টুকরো জায়গা রেখে দেওয়া হয়েছে আলগাপুর কাটলিজোড়ার জন্য। আবার আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রের বেশ কিছু এলাকা ঢুকে গিয়েছে হাইলাকান্দির মানচিত্রে।
রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের একেবারে পেট ঢুকিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ করিমগঞ্জের একটি অংশ। উজান আসামেও একইভাবে সম্পূর্ণ অবাস্তবভাবে বিধানসভা কেন্দ্রের কাটছাঁট করা হয়েছে বলে রাহুল গান্ধীর পোস্ট করা মানচিত্রে উল্লেখ রয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবারই সংসদে মহিলা সংরক্ষণ বিল ও ডেলিমিটেশন বিল উত্থাপন করেছে কেন্দ্র সরকার, যার বিরোধিতায় সরব হয়েছেন বিরোধীরা। গতকালই বিরোধী দলগুলি বৈঠক করে এই বিলের বিরোধিতায় সহমত হয়। তাদের অবস্থান হলো মহিলা সংরক্ষণ বিল নিয়ে কারো কোনো আপত্তি নেই, কিন্তু মহিলা সংরক্ষণের আড়ালে বিজেপি সরকার আসলে সারা দেশে নিজেদের খেয়াল খুশি ডিলিমিটেশন করিয়ে নিতে চাইছে, যা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে বিভিন্ন রাজ্যে আসন সংখ্যা বাড়িয়ে ও কমিয়ে উত্তর ভারতের রাজনৈতিক ভিত শক্তিশালী করা এবং দক্ষিণ ভারতকে দুর্বল করার শখ করছে বিজেপি। মূলত এমন অভিযোগকে শক্তিশালী করতে এই মানচিত্রগুলি সামাজিক মাধ্যমে আপলোড করেন লোকসভার বিরোধী দলনেতা। তার অভিযোগ, সরকার সংসদে যে বিল আনতে চাইছে তা দেশের ডিলিমিটেশনের ব্যাপারে যে সাংবিধানিক রক্ষা কবচ ছিল তা সরিয়ে দিয়ে ডিলিমিটেশন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তর করতে চাইছে, অথচ এই কমিশনকে কেন্দ্র সরকারই নিযুক্ত করে। রাহুলের অভিযোগ, আসাম সহ জম্মু ও কাশ্মীরে ডিলিমিটেশন প্রক্রিয়াকে পুরোপুরি হাইজ্যাক করেছিল বিজেপি। নিজেদের ভোটের স্বার্থে বিভিন্ন লোকসভা ও বিধানসভা কেন্দ্রকে কাটছাঁট করে তারা তাদের পক্ষের ভোটার নন এমন অনুমান করে একটা অঞ্চলকে পুরোপুরি অন্য অঞ্চলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এর পরিণাম হচ্ছে কিছু কিছু লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা হচ্ছে 25 লক্ষ, আবার অন্য কেন্দ্রের ভোটার সংখ্যা মাত্র 8 লক্ষ। কিছু লোকসভা কেন্দ্রের অধীনে 12টি বিধানসভা রয়েছে, আবার কয়েকটি কেন্দ্রের অধীনে মাত্র 6টি। রাহুল গান্ধীর অভিযোগ, কিছু কিছু কেন্দ্রকে এমনভাবে কাটছাঁট করা হয়েছে যার সঙ্গে ওই বিধানসভা কেন্দ্রের কোনো ভৌগোলিক সম্পর্কই নেই। একজন লোক যে তার কেন্দ্রে গিয়ে ভোট দিবেন সেই রাস্তা নেই, মাঝে রয়েছে পাহাড় অথবা নদী। এভাবেই দেশের নাগরিকদের নিজেদের স্বার্থ পূরণে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে বিজেপি। তার সাফ দাবি, একগুচ্ছ নীতিগত কাঠামোর মধ্যে ডিলিমিটেশন হতে হবে। সব পক্ষের সঙ্গে কথা বলে একটা ঐক্যমত গড়ে তুলতে হবে। রাজ্যগুলিকে ভরসা দিতে হবে যাতে তারাও অনুভব করে যে জাতীয় রাজনীতিতে সমহারে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছে। পরবর্তী খবরটি হলো, কোনো প্রস্তাবই আসেনি দিশপুর থেকে, আরটিআই জবাবে জানালো রেল মন্ত্রক। শিলচরে বাসা শহীদ স্টেশন। শিলচরের রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের কোনো প্রস্তাবই পায়নি রেল মন্ত্রক। এক আরটিআইয়ের জবাবে একথাই জানিয়েছে রেল মন্ত্রক। শিলচর রেলওয়ে স্টেশনের নাম বাসা শহীদ স্টেশন শিলচর করার দাবি দীর্ঘদিনের, কিন্তু নানা টালবাহানা এই দাবিকে বারবারই হিমঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে, কখনো কেন্দ্র সরকার তো কখনো রাজ্য সরকারের পদক্ষেপে। এই নামকরণের দাবিকে ঘিরে দুয়াশার সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে রেল মন্ত্রকের এক জবাবে স্পষ্ট হয়ে গেছে যে রাজ্য সরকারের তরফে নাম বদলের কোনো সুপারিশই অশ্বিনী বৈষ্ণব দফতরে পাঠানো হয়নি। রেল মন্ত্রক জানিয়েছে, স্টেশনের নাম পরিবর্তনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রস্তাব বা সুপারিশ সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফে আসতে হবে, কিন্তু এক্ষেত্রে দিশপুর থেকে কোনো প্রস্তাবই দিল্লিতে পাঠানো হয়নি। রেল মন্ত্রকের কাছে শিলচরের আইনজীবী ধর্মানন্দ দেব গত 23 ফেব্রুয়ারি একটি আরটিআই আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে 16 এপ্রিল ইমেইলের মাধ্যমে রেল মন্ত্রক স্পষ্ট করে জানায়, শিলচরের রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন সংক্রান্ত কোনো প্রস্তাব তাদের দফতরে গৃহীত হয়নি। একই সঙ্গে জানানো হয়, বর্তমান বিধি অনুযায়ী রেল স্টেশনের নাম পরিবর্তনের ক্ষেত্রে চূড়ান্ত অনুমোদনের ক্ষমতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে রয়েছে। তবে এই প্রক্রিয়া শুরু করার পূর্ব শর্ত হিসেবে সংশ্লিষ্ট রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো বাধ্যতামূলক। 1961 সালের 19 মে মাতৃভাষার অধিকার রক্ষার্থে শিলচর রেলওয়ে স্টেশনে ভাষা আন্দোলনের সময় 11 জন শহীদের আত্মত্যাগের স্মৃতিতে স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন শিলচর করার দাবি দীর্ঘদিন ধরে উত্থাপিত হয়ে আসছে। বরাক উপত্যকার জনগণ বহু বছর ধরে এই দাবি জানিয়ে আসছেন যাতে ভাষা আন্দোলনের শহীদদের যথাযথ সম্মান জানানো যায়। সংসদেও এই বিষয়ে দাবি উত্থাপন করা হয়েছে। গত 9 ডিসেম্বর রাজ্যসভার সাংসদ কোনাদপুর কায়স্থ বিষয়টি উত্থাপন করেন। রেল মন্ত্রকের জবাবে আরো উল্লেখ করা হয়েছে, নাম পরিবর্তনের জন্য রাজ্য সরকারের সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সুপারিশের ভিত্তিতেই স্বরাষ্ট্র মন্ত্রক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। তবে এক্ষেত্রে এখন পর্যন্ত আসাম সরকারের পক্ষ থেকে কোনো প্রস্তাব পাঠানো হয়নি বলে জানা গেছে। এই তথ্য প্রকাশ্যে আসার পর শিলচর ও বরাক উপত্যকার নাগরিক সমাজে প্রশ্ন উঠছে
দীর্ঘদিন ধরে চলা এই দাবির পরও কেন রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি? বিশেষজ্ঞ মহলের মতে এই আরটিআই জবাব থেকে স্পষ্ট যে বিষয়টি মূলত রাজ্য সরকারের স্তরেই আটকে রয়েছে। ফলে নাম পরিবর্তনের দাবিকে বাস্তবায়িত করতে হলে রাজ্য সরকারের দ্রুত হস্তক্ষেপ এবং আনুষ্ঠানিক প্রস্তাব প্রেরণ জরুরি। এর আগে রাজ্য সরকারের তরফে একাধিকবার বরাকের বিভিন্ন সংগঠনকে জানানো হয়েছিল যে দিশপুর থেকে প্রস্তাব দিল্লিতে পাঠানো হয়েছে এবং বল এখন কেন্দ্র সরকারের কোর্টে। এরই মধ্যে যতবার বিষয়টি একটি চূড়ান্ত পরিণতির দিকে এগিয়েছে, ততবারই কিছু বইফোর ডিমাসা সংগঠন এর বিরোধিতা করে মাঠে নেমে পড়েছে। গত বছর আসাম সাহিত্য সভার শিলচর অধিবেশনের সময় নাম পরিবর্তনের ব্যাপারে প্রস্তাব গৃহীত হওয়ার পর ডিমাসা রাইটার্স ফোরাম নামে একটি সংগঠন প্রবল আপত্তি তুলে দাবি করে যে 61 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী। এদিকে আইনজীবী ধর্মানন্দ দেব জানান, আমাদের অসুখ কোথায় আমরা জানি না, আর সবাই চিকিৎসা করতে ব্যস্ত। তার মতে মূল সমস্যাটি হলো রাজ্য সরকারের দায়িত্বশীল প্রক্রিয়াগত ব্যর্থতা। নিয়ম অনুযায়ী রাজ্য সরকারকে ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণ করতে হয়, কিন্তু এখন পর্যন্ত সেই আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়নি। ফলে বিষয়টি কেন্দ্রের স্তরে বিবেচনার জন্যই পৌঁছায়নি। তিনি আরও বলেন, এই বাস্তবতা অজানা থেকে আমরা কেবল কেন্দ্রীয় স্তরেই দাবি জানিয়ে যাচ্ছি, যা কার্যত কার্যকর ফল দিচ্ছে না। পরবর্তী খবরটি হলো, দ্বিতীয় দফার সম্ভাব্য শান্তি বৈঠক নিয়ে কূটনৈতিক আলোচনা চললেও পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে পশ্চিম এশিয়ায়। এরই মধ্যে আমেরিকার নৌ অবরোধের পাল্টা কড়া বার্তা দিল ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী জানিয়ে দিয়েছে, চাপ অব্যাহত থাকলে লোহিত সাগর সহ একাধিক গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ বন্ধ করে দেওয়া হতে পারে। বর্তমানে হরমুজ প্রণালীতে আমেরিকার নৌ অবরোধ জারি রয়েছে। পাশাপাশি ইরানের একাধিক বন্দরগিরেও অবস্থান নিয়েছে মার্কিন নৌবাহিনী। ইরানের অভিযোগ, এই পদক্ষেপ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে এবং দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। ইরানের সামরিক নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে, মার্কিন অবরোধ প্রত্যাহার না হলে পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে। রাষ্ট্রীয় সম্প্রচারে সেনা আধিকারিক আলী আবদুল্লাহি বলেন, দেশের সশস্ত্র বাহিনী প্রয়োজন হলে এই অঞ্চলগুলিতে আমদানি রপ্তানি সম্পূর্ণরূপে থামিয়ে দিতে সক্ষম। এদিকে হরমুজ প্রণালী নিয়ে বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসিন রেজাই কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনী যদি অবরোধ চাপানোর চেষ্টা করে তাহলে তা প্রতিহত করা হবে এবং প্রয়োজনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মার্কিন রণতরীগুলিকে ধ্বংস করা হবে। একটি সরকারি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রেজাই দাবি করেন, আমেরিকার সব যুদ্ধজাহাজ ইরানের নজরদারিতে রয়েছে। তার বক্তব্য, হরমুজে কোনো ধরনের সামরিক বা বাণিজ্যিক অবরোধের চেষ্টা করা হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে এবং সেই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হবে। তিনি আরও বলেন, ইরানের সেনাবাহিনী যে কোনো ধরনের চাপ বা অবরোধ মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তার দাবি অনুযায়ী অতীতেও এই ধরনের প্রচেষ্টা সফল হয়নি এবং ভবিষ্যতেও তা ব্যর্থ হবে। এই মন্তব্য এমন সময় এসেছে যখন মার্কিন সেন্ট্রাল কমান্ডো দাবি করছে যে হরমুজ সহ আশপাশের গুরুত্বপূর্ণ জলপথে তাদের সামুদ্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে এবং ইরানের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ কার্যত বন্ধ করা সম্ভব হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এই দাবি সরাসরি খারিজ করা হয়েছে। রেজাই স্পষ্টভাবে জানান, কোনো অবরোধ চাপানোর চেষ্টা হলে তা সামরিক শক্তি দিয়ে ভেঙে দেওয়া হবে এবং মার্কিন রণতরীগুলিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। সরকারি সূত্রে আরও দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পরিকল্পনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সমন্বয় করছে। তবে তেহরানের অবস্থান, তাদের শর্ত ও অধিকার পূরণ না হলে কোনো যুদ্ধবিরতি বা সমঝোতা কার্যকর হবে না। পরবর্তী খবরটি হলো, জীবিকার সন্ধানে বহির্রাজ্যে যাওয়ার পথে অকালেই জড়ে গেল এক তরুণ প্রাণ। বদরপুর থানার অন্তর্গত আলেখারকুল গ্রামের বাসিন্দা আব্দুল কালামের 17 বছর বয়সী ছেলে এম রহিমের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গেছে, দারিদ্রতার কারণে অল্প বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল রহিম। দীর্ঘদিন ধরে ডিমাপুরে শ্রমিক হিসেবে কাজ করার পর পরিবারের আর্থিক অবস্থান উন্নতির আশায় গত 10 এপ্রিল বেঙ্গালুরুতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে রওনা দেশে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।
পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে রহিম। পরে তামিলনাড়ুর আম্বুর রেল স্টেশনের নিকটবর্তী রেললাইনের ধারে তার মৃতদেহ উদ্ধার করে জিআরপি পুলিশ। এই খবর পৌঁছাতেই শোক স্তব্ধ হয়ে পড়ে পরিবার ও গোটা এলাকা। 13 এপ্রিল তার বেঙ্গালুরু পৌঁছানোর কথা থাকলেও তার আগেই এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পরিবার। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়, যা রহস্য আরও বাড়িয়েছে। বর্তমানে রহিমের মরদেহ আম্বুর সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বদরপুর থানায় লিখিত আবেদন জানানো হয়েছে, যাতে দ্রুত মরদেহটি নিজ গ্রামে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। এদিকে বদরপুর থানার ওসি তরঙ্গ পাটোয়ারি মানবিক ভূমিকা নিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তার উদ্যোগে মৃতের আত্মীয়রা তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চেন্নাই হয়ে শিলচরে মরদেহ আনার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বদরপুর চৈতন্যনগর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না শোকাহত পরিবারের সঙ্গে যোগাযোগ করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।